বিন্দু পরিমাণ বঞ্চিত না হয় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আপনাদের জন্য কাজ করতে চাই। এবং তারই একটা ক্ষুদ্র প্রয়াস হিসেবে এখানে মনোয়ার সাহেব আছেন। আমরা সারা বাংলাদেশে আইসিটি ট্রেনিং ফর ইউথ উইথ ডিসএবিলিটিস ইনক্লুডিং এনডিডি এই একটা প্রশিক্ষণ প্রকল্প আমরা গ্রহণ করেছিলাম। মাত্র ৩ বছরের মধ্যে আমরা ৬৪টি জেলায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আমরা ২৮০০ তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিয়েছিলাম, যার মধ্যে মরিয়মও একজন অন্যতম প্রশিক্ষণ প্রাপ্ত একজন দক্ষ আমাদের তরুণী ছিলেন। এবং সবচেয়ে আনন্দ এবং গর্বের বিষয় যে আমরা অন্যান্য সরকারের বিভিন্ন প্রশিক্ষণ প্রকল্পে যে পরিমাণ আমরা আসলে রেজাল্ট পাই, আউটকাম পাই, তার থেকে অনেক গুণ বেশি আমরা পেলাম এই প্রতিবন্ধী ভাই বোনদের প্রশিক্ষণ থেকে। ২৮০০ ছেলে মেয়েকে আমরা প্রশিক্ষণ দিলাম। আমরা ৬৪০ জনকে, অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকে ১০ জন তরুণ তরুণীকে আমরা একটা করে ল্যাপটপ প্রদান করলাম। এবং তারা প্রত্যেকে ছোট বড় মাঝারি কোনো না কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। মরিয়ম যেরকম একটা কোম্পানিতে কাজ করছে, এরকম খুলনার একেবারে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে সাথী নামে একটা মেয়ে, ও প্রশিক্ষণ নিয়ে একদিকে সে ফিফো থেকে দিনের বেলায় সে কল সেন্টারে চাকরি করছে, আবার রাতের বেলায় সে সময় পেলে ১ ঘন্টা ২ ঘন্টা আউটসোর্সিং করছে আইটি ফ্রিল্যান্সার হিসেবে। এটা কিন্তু একজন শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ স্বাভাবিক সক্ষম তরুণ তরুণী যতটুকু করতে পারে, আমার বিবেচনা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি একজন প্রতিবন্ধী তরুণ তরুণী তার থেকে বেশি সে দেশের জন্য কোম্পানির জন্য কাজ করতে পারে। এবং সেটাই কিন্তু আমি প্রত্যেকটা কোম্পানি থেকে তাদের ফিডব্যাক পেয়েছি। তো আমি আরেকটা বিষয় বলতে চাই, যেখানে আমাদের মতিউর তার বক্তব্যে, তার আবেগঘন বক্তব্যে অনেক কথা বলেছে। আমি মতিউর এবং মরিয়মের যতগুলো দাবি তারা এই মঞ্চে উত্থাপন করেছে, বিশেষ করে এই ৩৬,০০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যারা মৌখিক পরীক্ষায় আসলে উত্তীর্ণ হতে পারলো না, তাদের জন্য আসলে আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত। পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের এই দাবিগুলো, আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের সরকারি চাকুরিতে বিশেষ কোটাটা যাতে নিশ্চিত করা হয়, তার জন্য আমি আপনাদের মুখপাত্র হয়ে প্রতিনিধি হিসেবে আমি ক্যাবিনেটেও বলবো, আমি সংসদেও বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ব্যক্তিগতভাবেও আপনাদের প্রত্যেকটি দাবি গুরুত্বের সাথে বিবেচনার জন্য আমি তুলে ধরার এই আমি আশ্বাস আপনাদেরকে প্রদান করছি। তবে তবে এখানে আমি বলবো যে আমাদের এই ২৮০০ জনের যে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করার পর কর্মসংস্থান সৃষ্টির যে নতুন একটা নজির সৃষ্টি হয়েছে, এখানে গোলাম রাব্বানি আছে আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে, বর্তমানে উনি আমাদের এই আয়োজনের মূল দায়িত্ব পালন করছেন। অতীতে এনামুল কবির করেছেন, তার প্রতিও আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা সারা বিশ্বে এই ধরনের কোনো প্রকল্প আমরা দেখিনি, যেখানে কিনা শারীরিকভাবে যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ তুলে দেওয়া, এবং এই প্রশিক্ষণ টোটাল কোর্স কারিকুলাম কন্টেন্ট টিউটোরিয়ালগুলো আমরা কিন্তু আবার emporia.gov.bd নামে একটা ওয়েবসাইটেও কিন্তু আমরা সেটা আপলোড করে দিয়েছি, যেখানে কিনা অনলাইনে আমাদের তরুণ তরুণীরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তারা ওই আইটি সম্পর্কিত যে প্রশিক্ষণগুলো আছে তারা সেগুলো দেখতে পারবে, শিখতে পারবে। এবং অনলাইনে এটাকে জব পোর্টাল হিসেবেও আমরা ব্যবহার করছি, যাতে করে চাকুরি প্রার্থী এবং চাকুরি দাতা তাদের মধ্যেও একটা ডিজিটাল সেতুবন্ধন রচনা করে দেওয়া যায়। অর্থাৎ আজকে এই চাকুরি মেলা শেষে হয়তো ৫০ জন বা ১০০ জন যারা যার যার যোগ্যতা অনুযায়ী হয়তো চাকুরি পাবেন, কিন্তু এই চাকুরি মেলাটা কিন্তু অনলাইনে কিন্তু চলতেই থাকবে। ফলে আজকেই শেষ হচ্ছে না, আমরা কিন্তু ফিজিক্যাল চাকুরি মেলা শেষ হলেও
ডিজিটাল চাকরি মেলা কিন্তু emporia.gov.bd-র মাধ্যমে আমরা কিন্তু বছরে 365টা দিনই কিন্তু আমরা চালু রাখতে পারবো। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই যে আমরা আরো 10,600 জনকে আমরা ওই প্রশিক্ষণটা দেওয়ার জন্য আমরা 150 কোটি টাকা চেয়েছিলাম অর্থ মন্ত্রণালয়ে। আপনারা জেনেছেন খন্দকার জহুরুল আলম তার ক্ষোভ প্রকাশ করেছে যে এটা আসলে অর্থ মন্ত্রণালয় থেকে একবার ফিরিয়ে দিয়েছে এবং বলেছে যে এটাকে রিভাইজ করে কিছুটা খরচ কমিয়ে আবার এটা উপস্থাপন করার জন্য। তো আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের সাথে ব্যক্তিগতভাবে দেখা করব, কথা বলবো। আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যদি আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের জন্য তাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য এবং অতীতের যেই আমাদের সাফল্য সেটা যদি আমরা দৃষ্টান্ততা তুলে ধরতে পারি তাহলে অবশ্যই ওই প্রকল্পটি আমরা অনুমোদন পাবো। তাহলে আরো 10,600 জন আমাদের শিক্ষিত প্রতিবন্ধী তরুণ তরুণীদের প্রশিক্ষণ নিশ্চিত করে তাদের কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারবো, যেটা আমাদের সারা দেশে তরুণ তরুণীদের জন্য একটা বড় উপহার জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা দিতে পারবো। আরেকটা বিষয়ে একটা যৌক্তিক দাবি করেছেন, আমাদের ঢাকার বাইরে যে প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তাদের কিন্তু ঢাকায় এসে ঢাকায় কোনো একটা কোম্পানিতে যদি চাকরি পায় তাহলে তাদের থাকা খাওয়া জীবনযাত্রার যে ব্যয় এটা কিন্তু আসলে অতিবাহিত করা খুবই কঠিন হয়ে যায়। সে হয়তো 20,000 30,000 টাকা বেতন পেলেও তা কিন্তু সচ্ছলভাবে চলা মুশকিল। আমি একটু আগে একটা ফোন কলে বাইরে গিয়েছিলাম, তখন আক্তারের সাথে কথা হচ্ছিল। তো অল্প টাকা দিয়ে সে কিন্তু সচ্ছলভাবে চলতে পারবে। তো যার যার জায়গাতে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমি আজকে হাইটেক পার্ককে নির্দেশনা দিচ্ছি যে হাইটেক পার্কের ভেতরে, সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে যে কোম্পানিগুলো তাদের ব্যবসা পরিচালনা করবে আমরা তো তাদেরকে বাধ্য করতে পারবো না, তবে একটা নির্দেশনা দিয়ে দেব যাতে অন্তত পক্ষে একটা কোম্পানিতে ন্যূনতম একজন এবং যদি বেশি সংখ্যায় তাদের কর্মসংস্থানের দেওয়ার সুযোগ থাকে তাহলে আরো বেশি দেবে। আমাদের প্রত্যেকটা হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রত্যেকটি কোম্পানিকে অন্তত একজন করে হলেও আমাদের যাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, চাকুরির ব্যবস্থা করে দেয়। তো সব শেষে আরেকটা কথা বলতে চাই, আমাদের প্রযুক্তি প্রশিক্ষণ উদ্ভাবনের পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ আমাদের নিতে হবে। জহুরুল ভাই বলছিলেন যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সরোয়ার্দী উদ্যানে, সেখানে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু ভবিষ্যৎ সোনার বাংলা গড়ার একটা রূপরেখা তুলে ধরেছিলেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ আমি উল্লেখ করতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি কোট করছি, যে আমাদের এই স্বাধীনতা কখনোই পূর্ণ হবে না যদি আমাদের মায়েরা বোনেরা পরনের কাপড় না পায়, যদি আমাদের কৃষক শ্রমিকেরা পেট ভরে খেতে না পায়, যদি আমাদের তরুণরা চাকুরি বা কাজ না পায়। একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য কি কি করা প্রয়োজন, এই মাত্র কিন্তু 2-3টা লাইনের মধ্যেই বঙ্গবন্ধু কিন্তু তার সুদূর প্রসারী যে পরিকল্পনা এবং তার যে রূপকল্প সেটি চমৎকারভাবে বলেছিলেন। আজকে কিন্তু সেই অসমাপ্ত স্বপ্নটি পূরণ করে চলেছেন জননেত্রী শেখ হাসিনা। আমাদের 6.5 লক্ষ ফ্রিল্যান্সার যার যার ঘরে বসে ইন্টারনেট আর তার মেধা দিয়ে তারা আয় করছে। আমাদের সেই জামালপুরের আকলিমা, সে পায়ে হাঁটতে পারে না, সে কিন্তু এই আমাদের প্রশিক্ষণ গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার একটা ল্যাপটপ নিয়ে সে একদিকে ফ্রিল্যান্সিং করছে, অপরদিকে সে জামালপুর পৌরসভায় একজন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছে। আপনারা দেখেছেন যশোরের তামান্না, সে কিন্তু তার উচ্চ শিক্ষার জন্য তার একটা পা দিয়ে সে কিন্তু নিজের সংগ্রামী জীবনকে সফল করেছে। আরো লক্ষ কোটি তরুণ তরুণী, আরো 10 জন সুস্থ স্বাভাবিক তরুণ তরুণী চাকরি ব্যবস্থা করবেন। আপনারা আপনাদের নিজেদের বস হবেন, আর আপনাদের কোম্পানিতে যাতে আরো 10 জন 100 জন তারা চাকরি খোঁজার জন্য আপনাদের কাছে আসে, তার জন্য আমরা আপনাদেরকে তৈরি করতে চাই, আপনাদেরকে আত্মকর্মসংস্থান ব্যবস্থা করতে চাই।
এবং সেই কারণেই আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচিটা আমরা গ্রহণ করছি এবং সাথে সাথে আমাদের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি স্টার্ট আপ বাংলাদেশ থেকে আমাদের কিন্তু উদ্যোক্তাদের পুঁজি দেওয়ার সহযোগিতা আছে। তো আমার মনে হয় আমরা গত 9 বছর ধরে চাকুরি মেলা আয়োজন করছি, এরপরে হয়তো আমাদের একটা উদ্যোক্তা সম্মেলন করতে হবে যেখানে আমাদের শিক্ষিত তরুণ তরুণী, প্রশিক্ষিত তরুণ তরুণী, যারা শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, যারা উদ্যোক্তা হতে চায়, ঝুঁকি নিতে চায় এবং যাদের উদ্যোক্তা হওয়ার যোগ্যতা আছে, ন্যূনতম কম্পিউটারের সক্ষমতা আছে, ফ্রিল্যান্সিং করার অভিজ্ঞতা আছে, তাদেরকে কিভাবে এন্টারপ্রেনার বানানো যায় ছোটখাটো পুঁজি দিয়ে। তার একটা উদাহরণ আমি দেই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল 28 সেপ্টেম্বর। আমরা 29 সেপ্টেম্বর তার জন্মদিন উপলক্ষে আমরা 1000 নারী উদ্যোক্তাকে 50,000 করে টাকা পুঁজি দিয়েছিলাম। এই তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাসে। আমি কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরাও জানেন আমরা কিন্তু সেরকম কোনো দুঃসংবাদ পাইনি, সব জায়গায় থেকে সারা দেশ থেকে সুসংবাদ পেয়েছি। হয়তো 50,000 টাকা পুঁজি নিয়ে কেউ একটা ল্যাপটপ কিনেছিল, কেউ হয়তো ওয়েবসাইট করেছিল, কেউ হয়তো সেখানে বিজ্ঞাপন দিয়েছিল বা তার প্রোডাক্টগুলোকে সে শোকেসিং করেছিল, সেখান থেকে কিন্তু তারা এখন আরো আয় বৃদ্ধি করতে পেরেছে। তো আমি আজকে চিন্তা করছিলাম যে আমরা প্রতি বছর 9 বছর ধরে আমরা চাকুরি মেলা আয়োজন করি জানুয়ারিতে, আমরা একটা উদ্যোক্তা সম্মেলন যদি করি শুধুমাত্র প্রতিবন্ধী ভাই বোনদের জন্য, যারা কিনা সাহস নিয়ে হয়তো একটু পুঁজি পেলে 50,000 বা 1 লক্ষ টাকা তারা হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারবে, ছোট্ট একটা উদ্যোগ গ্রহণ করতে পারবে, ছোট্ট একটা ব্যবসা শুরু করতে পারবে, ছোট্ট একটা স্টার্ট আপ নিয়ে তারা নিজেরা সচ্ছল হবে, আত্মকর্মসংস্থান নিশ্চিত করবে, পরিবারকে সচ্ছল করবে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধ করবে এবং আরো হাজার হাজার তরুণ তরুণীর চাকুরির সুযোগ সৃষ্টি করতে পারবে। তো আমি অনুরোধ করব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং আমাদের সচিব এন জিয়াউল আলমকে আগামী বছর থেকে চাকুরি মেলার পাশাপাশি হয়তো আর একটা দিন বৃদ্ধি করে 7 তারিখে চাকুরি মেলা হলো, 8 তারিখে উদ্যোক্তা সম্মেলন হলো, এভাবে একদিনের জায়গায় 2 দিন বা 3 দিন করে সিএসআইডি, স্টার্ট আপ বাংলাদেশ, এটুআই, আইডিয়া, বিসিসি মিলে এনজিও গুলোর যে সদস্যরা আছে তাদেরকে সাথে করে নিয়ে আমরা একটা চ্যালেঞ্জ নিতে চাই যে আমাদের শুধু জব সিকার না, আমাদের প্রতিবন্ধী ভাই বোনরাও জব ক্রিয়েটর হবে। আগামী বছর থেকে আমরা সেই সম্মেলনটা শুরু করব। প্রয়োজনে তাদের 50,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত আমরা সিড মানি তাদেরকে দেব, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। তো আমি আর বক্তব্য বাড়াতে চাই না, শুধু এইটুকুই বলবো যে শুধু আশ্বাস নয়, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 2013 সালে প্রতিবন্ধী সুরক্ষা আইন করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক কারণে হয়তো প্রতিবন্ধীদের জন্য কোটাটা সাময়িকভাবে বাতিল হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে উনি বিশেষভাবে এই কোটা প্রবর্তনের জন্য উনি নির্দেশনা দিয়েছেন। প্রশাসনিক কি কারণে এটা আটকে আছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং মরিয়ম এবং মতিউর, জহুরুল ভাইয়ের যে দাবিগুলো আছে এগুলো আমি আপনাদের প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো এবং আমার একটা বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী এটা অল্প দিনের মধ্যেই আমাদের প্রতিবন্ধী ভাই বোনদেরকে সেই সুযোগটা করে দেবে। আর যে 126 জন লিখিত পরীক্ষা উত্তীর্ণ কিন্তু ভাইবা পরীক্ষায় আসলো না, সেই তালিকাটা যদি আমি একটা অথেন্টিক তালিকা পাই তাহলে আমি মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে আমি বিস্তারিত কথা বলবো এবং তাদেরকে ওই মন্ত্রণালয় কিংবা অন্য কোথাও কোনোভাবে আমরা জায়গা করে দিতে পারি কিনা তার জন্য আমি চেষ্টা করব, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি।